বহু বছর আগের কথা, যখন কম্বলগড়ের রাজকুমারী রাজপ্রাসাদের বাগানে হাঁটছিলেন। ওই বাগানে মালির কাজ করত আরিয়ান। সে ঘাস কাটার কাজ করত। রাজকুমারী আর আরিয়ান একে অপরের দিকে তাকালো, আর দুজনে একে অপরের ভালোবাসায় হারিয়ে গেল। রাজকুমারী এটা ভালো করেই জানত যে তার বাবা কোনো কর্মচারীর সাথে তার বিয়ে কোনোভাবেই দেবে না। সেই জন্য দুজনে রাজপ্রাসাদ থেকে পালিয়ে গিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাজকুমারী আরিয়ানকে অনেক সোনা দানা আর মোহর দিল, আর সাথে বলল, তুমি আমার সাথে রাজ্যের বাইরে দেখা করো কেমন? আমি তোমার সাথে ওখানে দেখা করব। এবারে যাও। তখন রাত্রি হয়ে গেছে। রাজকুমারী রাজপ্রাসাদ থেকে পালিয়ে রাজ্যের বাইরে পৌঁছে গেল আর আরিয়ানের অপেক্ষা করতে লাগল। কিন্তু আরিয়ান তখনও এসে উপস্থিত হয়নি। রাজকুমারী এবার ভয় পেতে শুরু করল, কারণ ধীরে ধীরে সূর্য উঠতে শুরু করেছিল। ও জানত যে এই কথাটা এতক্ষণে ওর বাবা জানতে পেরে গেছে। না আরিয়ান এলো, না ও নিজে রাজপ্রাসাদে এখন ফিরে যেতে পারবে। প্রতারণা! তুমি আমাকে ঠকালে। রাজকুমারী হওয়া সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু শুধুমাত্র কিছু টাকার জন্যে তুমি আমার সাথে প্রতারণা করলে। আমার মা আমাকে বলেছিলেন যে পুরুষ মানুষকে কোনোদিনও বিশ্বাস করতে নেই। আজ সেই কথাটাও সত্যি হয়ে গেল। আমি অরক্ষণীয়ায় মরে যাব। আমি বিবাহের সুখ অবধি পেলাম না। রাজকুমারী নিজের ওড়না গাছের সাথে লাগিয়ে আত্মহত্যা করে নিয়েছিল, কিন্তু ওর পুরুষ জাতির ওপর ক্রোধ আজও কম্বলগড়ের ওপর রয়ে গেছে। আসলে এমন কি হয়েছিল আরিয়ানের সাথে? ও কি সত্যিই রাজকুমারীর সোনাদানা নিয়ে পালিয়ে গিয়েছিল, নাকি অন্য কোনো কারণে ও রাজকুমারীর কাছে পৌঁছতে পারেনি? গ্রামবাসীরা রাজকুমারীর আত্মাকে স্ত্রী নামে জানত। দিনের পর দিন ওই স্ত্রী কম্বলগড়ের পুরুষদের তুলে নিয়ে যেত। কেউ রাত্রি ৮টার পরে বাইরে বেরোতে সাহস করত না, কিন্তু এই কথাটা মানুষ প্রায়ই ভুলে যেত। যেমন একবার একজন নাপিত মদের নেশায় চুর হয়ে ভুলে গিয়েছিল আর রাত্রি ৮টার পরে বাড়ি থেকে বের হয়েছিল। আরে মদ দাও আমায়, মদ দাও আমায়। কে স্ত্রী? আমি কোনো স্ত্রী ফিকে ভয় পাই না। ওই লোকটা মদের নেশায় চুর ছিল। তখনই পিছন থেকে একটা আওয়াজ ভেসে এলো, মদ খাবি? আমি তোকে খাওয়াচ্ছি মদ, যাতে তুই সারা জীবন নেশায় থাকিস। যদি স্ত্রী পিছন থেকে ডাকে তাহলে পিছন ফিরে দেখাটা উচিত নয়, কিন্তু ওই লোকটা পিছন দিকে ঘুরে তাকালো। হ্যাঁ দাও, আমার মদ দাও। স্ত্রী? স্ত্রী? সেই দিনের পর থেকে ওই লোকটাকে আর দেখা গেল না। ওর সন্তান আম্মু আর বিশাল প্রতিটা জায়গায় তার বাবাকে খুঁজতে লাগল, কিন্তু তাকে কোথাও পাওয়া গেল না। আম্মু আর বিশাল একসময় হাল ছেড়ে দিল। গোটা গ্রাম ওদের একটা কথাই বলল, যে ওদের বাবাকে স্ত্রী তুলে নিয়ে গেছে। আম্মু যে কোনোভাবে বাবাকে ওই স্ত্রীর খপ্পর থেকে বার করে আনতে চাইল। সেই জন্য ও নিজের ভাই বিশালের সাথে একটা লাইব্রেরিতে গেল, যাতে ওরা ওই স্ত্রীর ব্যাপারে আরও কিছু জানতে পারে। ওখানে গিয়ে বিশাল একটা বই খুঁজে পেল, যার ভেতরে স্ত্রীর সমস্ত কাহিনী লেখা ছিল। দুজনে মিলে ওই বইটা পুরো পড়ে ফেলল। তার মানে ওই রাজকুমারী সেই স্ত্রী? যখন ওনার ওই প্রেমী আরিয়ান ওনার সাথে দেখা করতে আসেনি, তখন রাজকুমারী নিজের প্রাণ ত্যাগ করে দিয়েছিলেন। দিদি, কিন্তু এই বইতে স্ত্রীর খপ্পর থেকে পুরুষদের কি করে বাঁচানো যায় সেটাই তো লেখা নেই। ওখানে কে? ওই দিকে যাওয়া কিন্তু একেবারেই বারণ। লাইব্রেরির যে অংশে ওই বইটা রাখা ছিল সেখানে যাওয়া নাকি নিষেধ ছিল। ওখানে লাইব্রেরিয়ান চলে আসে। আম্মু আর বিশালকে ধরে ফেলে সে। লাইব্রেরিয়ান ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা এখানে কি করতে এসেছে, আর আম্মু নিজের বাবার কথা লাইব্রেরিয়ানকে খুলে বলে।
তাহলে তোমরা দুজনে নিজেদের বাবাকে ওই মহিলার ফাঁদ থেকে বাঁচাতে চাইছো? ওই মহিলা কিন্তু অনেক পুরুষদের গায়েব করে দিয়েছে, কিন্তু আজ অবধি কেউ ফিরে আসেনি। প্লিজ আপনি আমাদের সাহায্য করুন, একটু বলুন যে আমি আমার বাবাকে ওই মহিলার ফাঁদ থেকে কি করে বাঁচাতে পারি। লাইব্রেরিয়ান সেলফ থেকে একটা বই বার করে আনলো। বইটার নাম ছিল সারকাটা। মহিলা পুরুষদেরকে খুব অপছন্দ করেন, কারণ উনি মনে করেন আরিয়ান ওনার সাথে প্রতারণা করেছিল। কিন্তু আরিয়ান কি সত্যি ওই মহিলার সাথে প্রতারণা করে ওনার থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল? এই বইটাতে আরিয়ানের ব্যাপারে সব লেখা আছে, আর তোমার প্রশ্নের সব জবাবও পেয়ে যাবে। সেই রাত্রে আরিয়ানের সাথে এমন কি হয়েছিল? তুমি আমার সাথে রাজ্যের বাইরে দেখা করো, কেমন? আমি তোমার সাথে ওখানে দেখা করব। এবারে যাও। ঠিক আছে, যখনই রাত হবে তুমি রাজপ্রাসাদ থেকে পালিয়ে আসবে। আমি এই সোনা দানা আর পুটলি সমেত তোমার সাথে রাজ্যের বাইরে গিয়ে দেখা করব, আর চিরকালের মতো আমরা দুজনে এই রাজ্যের বাইরে চলে যাব। রাজকুমারী রাত হতেই নিজের মহল ছেড়ে চলে আসেন, কিন্তু এক সিপাই রাজকুমারীকে পালাতে দেখে ফেলে আর সোজা গিয়ে রাজাকে সবটা বলে দেয়। রাজা ভীষণ রেগে যান। তারপর উনি ভাবতে থাকেন যে ওনার মেয়ে এই মহল ছেড়ে কেন পালিয়ে যাচ্ছে। তখনই রাজার স্ত্রী রাজাকে জিজ্ঞেস করেন, আমি ওকে অনেকবার ওই চাকরটা আরিয়ানের সাথে দেখেছি, ওকে একবার ডেকে জিজ্ঞেস করুন মহারাজ। আর ঠিক তখনই সিপাহী আবার ফেরত আসে রাজার কাছে। মহারাজ, বাগানের মালির দায়িত্বে থাকা আরিয়ান সোনা দানা আর রূপোর পুটলি নিয়ে রাজপ্রাসাদ থেকে পালাচ্ছিল, আমরা ওকে ধরে নিয়েছি। রাজা গিয়ে ওই চাকরকে তারপর জিজ্ঞেস করে যে ওনার মেয়ে কোথায় আর ওকে এই সোনা রূপো কে দিয়েছে। আরিয়ান একটু ভয় না পেয়ে রাজাকে সবটা বলে দেয়। আমি আপনার মেয়েকে খুবই ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে খুবই ভালোবাসে। সেই জন্য আমরা দুজন আপনাদের থেকে দূরে পালিয়ে যেতে চাইছিলাম। মহারাজ, আমাদের দুজনের বিয়েটা দিয়ে দিন। রাজা যেই মাত্র এই কথাটি শোনে, সঙ্গে সঙ্গে নিজের তলোয়ার বার করে আরিয়ানের মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়, আর ওর মরদেহ ওই বাগানেই পুঁতে দেয়। ওই মহিলার আত্মা আজ ওই গ্রামে ঘোরাফেরা করে আর পুরুষদেরকে ধরে, কারণ ও মনে করে আরিয়ান ওর সাথে প্রতারণা করেছিল, যেটা কিনা সত্যি কথা নয়। রাজকুমারী ভীষণ সুন্দরী ছিল, ওর লম্বা চুল গোটা রাজ্যে বেশ প্রসিদ্ধ ছিল। স্কন্ধকাটা বইটি অনুসারে স্ত্রীর শক্তি নিজের চুলের মধ্যে, যদি সেটিকে কেটে ফেলা হয় তাহলে ওর শক্তি শেষ হয়ে যাবে, নয়তো তোমাদের ওই বাগানে গিয়ে আরিয়ানের মরদেহ বার করতে হবে। আম্মু এখন বুঝে গিয়েছিল যে ও কিভাবে ওর বাবাকে ফেরত আনতে পারবে। পরের দিন পর্যন্ত ও অপেক্ষা করল। রাত্রি যখন একেবারে গভীর হয়ে উঠল, বিশাল তখন লণ্ঠন নিয়ে বাড়ি থেকে বের হলো আর রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। বহুদূর পর্যন্ত কেউ ছিল না, শুধুমাত্র বিশাল তার লণ্ঠন নিয়ে হাঁটছিল। ঠিক সেই সময় ও পিছন থেকে স্ত্রীর ডাক শুনতে পেল। বিশাল, কোথায় যাচ্ছ? আমার সাথে চলো, আমার সাথে চলো। স্ত্রী বিশালকে ধরে ফেলল। তখনই আম্মু পিছন থেকে হাতে ছুরি নিয়ে এগিয়ে আসলো আর স্ত্রীর চুল কাটতে গেল, কিন্তু স্ত্রী ওখান থেকে সরে পড়ল আর আম্মুর সামনে দিয়েই বিশালকে তুলে নিয়ে চলে গেল সে। বিশাল, বিশাল না! যতটা সহজ আম্মু ভেবেছিল ততটা সহজ এই কাজটা ছিল না। বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য নিজের ভাইকেও আম্মু এবার হারিয়ে ফেলল। স্ত্রীর বইতে স্ত্রী কোথায় থাকে সেই ঠিকানা লেখা ছিল। আম্মু এবার ওখানে যাচ্ছিল ওই স্ত্রীর খপ্পর থেকে নিজের ভাই ও বাবাকে বাঁচাতে। আম্মু একটা পুরনো প্রাসাদে এসে পৌঁছালো। সব নিস্তব্ধ ছিল, কিন্তু তখনই হঠাৎ ওখানে তার বাবা, ভাই এবং আরো অনেকের আওয়াজ সে শুনতে পেল। বাঁচাও, আরে কেউ তো বাঁচাও! দিদি বাঁচাও, আমাদের বাঁচাও! আমি আসছি, তুমি ভয় পেও না, আমি আসছি। যেই আম্মু সিঁড়ি দিয়ে নিচে নামবার চেষ্টা করল, তখনই স্ত্রী পিছন থেকে এসে ওর চুল খামচে ধরল। আমি ওদেরকে ছাড়ব না, আমি সবাইকে মেরে ফেলব, তোমার সামনে এদের সবাইকে মারব, শুধু দেখতে থাকো। স্ত্রী ওকে নিচে নিয়ে গেল আর তারপর সেখানে ওর ভাইকে নিয়ে এলো আর মারতেও গেল। আম্মু স্ত্রীকে বলল, আরিয়ান কিন্তু তোমার সাথে কোনো ভুল করেনি। স্ত্রী থেমে গেল, তারপর আম্মুর দিকে তাকালো।
ওই দিন আরিয়ান মহল থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু সেপাইরা ওকে ধরে ফেলে, আর তোমার বাবা ওর মাথা আলাদা করে দেয় ঘাট থেকে। মিথ্যে মিথ্যে কথা বলছিস তুই। যেই স্ত্রী আরিয়ানের নাম শুনল, ও রাগে আগুন হয়ে উঠল আর আম্মুকে আক্রমণ করতে গেল। কিন্তু তখনই হঠাৎ করে পিছন থেকে সারকাটা এসে উপস্থিত হল স্ত্রীর সামনে। সারকাটা বইতে সবিস্তারে এটা লেখা ছিল যে আরিয়ানের মৃতদেহ কোথায় কবর দেওয়া হয়েছিল। যখন স্ত্রী বিশালকে তুলে নিয়ে গেছিল, তখন আম্মু গিয়ে আরিয়ানের মৃতদেহ খুঁজতে লাগল। আম্মু পুরনো বাগানে গিয়ে আরিয়ানের মৃতদেহ খুঁজে পেল। আরিয়ানের মৃতদেহ তখন কঙ্কাল হয়ে গেছিল। আম্মু ওখানে একটা কথা বলল, আরিয়ান, আমাকে সাহায্য করো। তোমার ভালোবাসা রাজকুমারী এখানে সবাইকে আতঙ্কিত করে রেখেছে। ওঠো আর ওকে আটকে ওকে বলো ওকে সত্যিটা। আরিয়ানের কঙ্কাল একটুও নড়ল না। আম্মু তখন ভাবল যে আরিয়ানের শরীর এখন আর কোনো কাজে লাগবে না, সেই জন্য আম্মু ওখান থেকে চলে গেল। আম্মুর চলে যাবার পরেই আরিয়ানের কাটা মুন্ডু হাওয়ায় যেন ভাসতে লাগলো আর পুনরায় জীবিত হয়ে গেল। এখন সারকাটা আর স্ত্রী একে অপরের সামনে ছিল। প্রতারক কোথাকার! না, আমি বিশ্বাসঘাতকতা করিনি। আমি যখন তোমার কাছে আসছিলাম, তখনই তোমার বাবার সিপাহীরা আমাকে ধরে ফেলেছিল, আর তোমার বাবা আমার গলা কেটে দিয়েছিল। আমার শরীরটা তো মরে গেছিল, কিন্তু আমার চোখ দুটো আজও তোমাকে দেখার জন্য ছটপট করতে থাকে। সত্যি বলছো? এরকম হয়েছিল? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসতাম। আম্মু ছুরিটা তুলে নিয়ে স্ত্রীর চুল কেটে দিল। স্ত্রী আর সারকাটা দুজনেই অদৃশ্য হয়ে গেল, আর আম্মু গ্রামের সমস্ত পুরুষকে স্ত্রীর কবল থেকে রক্ষা করে নিয়ে এলো। সারকাটা আর স্ত্রী দুজনেই সেখান থেকে চলে গেল। প্রণয় কলেজ থেকে ছুটি পাবার পর রিয়ার সাথে ও দিদির বাড়ি ভাগলপুরে পৌঁছে যায়। রাস্তায় ওদের চোখে একটা মহল পড়ে, যেটা ভারী বিলাসবহুল ছিল। ঠাকুমা, আমরা রাস্তায় একটা দারুণ সুন্দর মহল দেখেছি। আমাদের ভেতরে যেতে ইচ্ছে করছে। কাল একবার সকালবেলায় আপনি আমাদেরকে সাথে করে নিয়ে যাবেন? না বাবা, ওই মহলের মধ্যে ঢোকার চেষ্টাও করো না। ওটায় অভিশাপ আছে। ওই মহলের মধ্যে রাজকুমারের আত্মা আছে। ঠাকুমা, আজকের দিনে এইসব কে মানে বলো তো? আমি বললাম তো না, তার মানেই না। ঠাকুমা যতই বারণ করুক না কেন, প্রণয় ঠিক করেছিল ওখানে যেভাবেই হোক যাবে। ঠিক তার পরের দিন রাত্রির 11টার পর ও রিয়ার মোবাইলে একটা মেসেজ পাঠায়, আর সবার চোখের অলক্ষ্যে ওই মহলে ও পৌঁছে যায়। আরে বাহ, এখানে তো সব জিনিসই একদম ঝকমক করছে, ঠিক যেমন মনে হচ্ছে এখানে কেউ থাকে। ও মহলের মধ্যে অনেকক্ষণ ঘোরাফেরা করে। রাজকুমারী, কোথায় আছো আমার রাজকুমারী? কে ওখানে? প্রণয় দেখল যে করিডোরে কিছুটা দূরে একজন ব্যক্তি পিছন ফিরে খিকখিক করে হাসছিল। উনি অনেকক্ষণই হেসে চলেছিলেন। প্রণয় আস্তে আস্তে ওনার দিকে এগোল। প্রণয় যেই মুহূর্তে ওনার কাঁধে হাত রাখল, উনি প্রণয়ের দিকে ঘুরে তাকালেন। ওনার সেই ভয়ানক রূপ দেখে প্রণয় ভয় কাঁপতে শুরু করল। রাজকুমারের আত্মা প্রণয়ের মুখ দিয়ে গলার ভেতরে ঢুকে ওর শরীরে প্রবেশ করল। প্রণয় মাটিতে পড়ে সেই কাঁপতে শুরু করল। ধীরে ধীরে ওর শরীর পুরো নীল হয়ে গেল, আর চোখ দুটো হলুদ হয়ে উঠল। তারপরে ও উঠে দাঁড়ালো। আমার রাজকুমারী, তোমার রাজকুমার আসছে। তানিয়া নামের ওই মেয়েটি তখন মোবাইলে এক বন্ধুর সাথে গল্প করছিল। কথা বলতে বলতে ও নিজের ঘরের বারান্দা অবধি পৌঁছে গেল। ও হঠাৎ দেখতে পায় ঠিক ওর সামনে একটা রথ এসে দাঁড়ালো, যেখানে সেই ভয়ানক রাজকুমার বসেছিল। চলে এসো আমার কাছে, আজ রাত্রে আমি তোমায় আমার রানী বানাবো। ও জবরদস্তি তানিয়াকে ওই রথে টেনে হিঁচড়ে ওঠালো। রথ নিজের মতোই চলতে শুরু করলো, আর সেই মহলের সামনে গিয়ে দাঁড়ালো।
তানিয়া তখন থেকেই চেঁচামেচি করছিল। ও ভীষণ ভয় পেয়ে গেছিল। রাজকুমার ওকে টানতে টানতে রাজমহলের একটা ঘরে নিয়ে আসে। তারপর তানিয়াকে খাটের উপরে ফেলে দেয়। তানিয়ার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। ও ভয়ভীত হয়ে রাজকুমারের দিকেই তাকিয়েছিল। রাজকুমার ওর দিকেই এগোচ্ছিল। আর তারপর তানিয়ার গলার আওয়াজ রাজমহলের বাইরে অবধি পৌঁছে গেল। ওর গলার আওয়াজ রাজমহলের বাইরে সব বাড়ি ঘরদোর অবধিও পৌঁছে গেল। সকালবেলায় উঠে সকলে দেখে মহলের থেকে একটু এগিয়েই তানিয়ার মরদেহ রাস্তায় পড়েছিল। আর এই খবর চারিদিকে পৌঁছে গেল। এটা আবার কি? প্রণয়ের মেসেজ? তাও আবার দেখছি রাতেই এসেছিল। রিয়া, আমি মহলের ভেতরে যাচ্ছি। সকাল হতে না হতে আমি বেরিয়ে আসবো। যদি কারোর কোনো সন্দেহ হয় তাহলে তুমি বাকিটা সামলে নিও। রিয়া বেশ দুশ্চিন্তায় পড়ে। আর প্রণয়ের ঘরে এসে দেখল যে ও ওর ঘরে ছিল না, কিন্তু ঠাকুমা ওখানেই ছিলেন। রিয়া মা, তোমার বন্ধু কোথায় চলে গেছে? আমি ওকে ঘুম থেকে ভাঙাতে এখানে এসেছিলাম, কিন্তু ওকে তো এখানে দেখলাম না। ঠাকুমা, ও তো এরকমই। আসলে ও তো ঘুরতে খুব ভালোবাসে, তাই যখন ওর মন করবে ও আবার চলে আসবে নিজেই। রিয়া তো কোনো মতে একটা গল্প বলল। প্রণয় সেদিন আর ফেরত আসেনি। ওই দিন রাতে গ্রামের অনেকে মিলেই দেখেছে যে রাজকুমার একটা রথে চড়ে ঘুরে বেড়াচ্ছিল। রাজকুমার আরও একটা মেয়েকে নিজের রথে তুলে মহলে নিয়ে গেল। রিয়া ভাবল এবারে বোধহয় ঠাকুমাকে সবটা বলতে হবে, আর ওনার থেকে সত্যিটা লুকোনো ঠিক হবে না। ঠাকুমা, গ্রামে অনেকেই বলাবলি করছিল যে রাজকুমারের আত্মা মহল থেকে বাইরে কি করে বেরোলো। হয়তো আমি সবটাই জানি। তুমি এই ব্যাপারে কি জানো? আসলে আপনার বারণ করা সত্ত্বেও প্রণয় মহলের ভেতরে গিয়েছিল। সেদিন রাত থেকেই রাজকুমারকেও দেখা যাচ্ছে, আর ওই রাত থেকে প্রণয়ও গায়েব। তুমি এই কথাটা আমাকে আগে বলনি কেন? আমাদেরকে এক্ষুনি গিয়ে ওঝা বাবার সাথে দেখা করতে হবে যে। এখন একমাত্র উনি বলতে পারেন যে এর আগে আমাদের কি করতে হবে। ওই প্রাসাদের কাহিনী খুবই ভয়ঙ্কর ছিল। ওই প্রাসাদটা ছিল ইন্দ্রসেনের, যার একটাই ছেলে ছিল, রাজকুমার ইন্দ্রসেন। রাজকুমার খুবই নিষ্ঠুর ছিল। ওর মনে কামনা ছাড়া আর কিছুই ছিল না। ও গ্রামের সুন্দরী মেয়েদের তুলে নিয়ে এক রাতের জন্য নিজের রানী বানিয়ে রাখত, আর তারপর ওদেরকে সকালে ছেড়ে দিত। যখন রাজা এই সংবাদ জানতে পারল, তখন উনি রাজকুমারকে মরবার জন্য একটা ঘরেতে বন্দি করে রেখে দিয়েছিলেন। কয়েকদিন পরে যখন রাজকুমার মরে গেছিল, তখন ওই ঘরটাকে খোলা হয়েছিল। কিন্তু উনি জানতেন না যে রাজকুমার শেষের কয়েকটা দিন ধরে খালি পেটে শয়তানের উপাসনা করে অপশক্তির মালিক হয়ে বসেছিল। আর সেই কারণেই মরবার পরে ওর আত্মা প্রাসাদের সবাইকে শেষ করে দিয়েছিল। কিন্তু ওর নিজের আত্মা ওই রাজপ্রাসাদে বন্দী হয়ে থেকে গিয়েছিল। ওর রাজপ্রাসাদ থেকে মুক্তি লাভের জন্য একটা শরীরের প্রয়োজন ছিল। নিশ্চয়ই ও প্রণবের শরীরটাকে ব্যবহার করে ওই রাজপ্রাসাদ থেকে বেরিয়ে গেছে। রাজকুমারকে কি আবার মহলে বন্দি বানানো যায় না? হ্যাঁ, করা যেতে পারে, কিন্তু তাতে প্রাণও যেতে পারে। ওঝা রিয়াকে সব উপায় বলে দিলেন। ওই দিন রাতেও লাল লেহেঙ্গা পরে বটগাছের তলায় দাঁড়িয়ে থাকল। ঠিক কিছুটা সময় পরে রাজকুমার রথে চড়ে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। বাহ, তুমি তো খুব সুন্দরী। আজকে তো বেশি পরিশ্রমই করতে হলো না। আজকে তুমি আমার রানী হয়ে থাকবে। না, রাজকুমার নিজের রথে ওকে তুলে নিল আর ওকে নিয়ে সেই মহলের কাছেই আসে। রিয়া নববধূর মতো ঠিক ওর সামনে আসে। রাজকুমার ওর হাতটা ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর রিয়ার কোমরে ও নিজের হাতটা বাড়ায়। কিন্তু রিয়া কোনো কিছু না করে শুধু ঘড়ির দিকে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। 11টা বাজতে ঠিক আর কিছু সেকেন্ড বাকি ছিল। তারপর রাজকুমার ওর গলায় হাত দিতে শুরু করে। ও রিয়াকে চুম্বন দিতেই যাচ্ছিল, তখনই হঠাৎ দেখতে পায় যে 11টা বেজে গেছে। আর তারপর রিয়ার ওঝার কথাগুলোই মনে পড়ে। আজকে পূর্ণিমার রাত, 11টা থেকে 12টার মধ্যে ওর শক্তি অনেকটাই কমে যাবে। শুধু এই সময়টার মধ্যেই ওকে মারা যেতে পারে। রিয়া কোমরে আটকানো লেহেঙ্গার পেছনের থেকে সেই চাকুটা বার করে আর তারপর রাজকুমারের পেটে ঢুকিয়ে দেয়। ব্যথায় কুঁকড়ে গিয়ে ও চিল্লাতে শুরু করে। আর তারপর ও প্রণয়ের শরীরটা ছেড়ে দেয়। এবারে প্রণয় নর্মাল হয়ে যায়, কিন্তু ওর শরীরে খুব বড় আঘাত পায়। এটা তুমি কি করলে রিয়া?
আমাকে ক্ষমা করে দিও প্রণয়। তোমার শরীরের মধ্যে ওই রাজকুমারের আত্মা ঢুকে গিয়েছিল। ওকে মারার জন্য আমাকে এই উপায় করতে হয়। এতে কিচ্ছু হবে না। যদি ও বেঁচে থাকে তাহলে আমি আবার ওর শরীরে প্রবেশ করব। এটা শোনার পর প্রণয় বারান্দায় গিয়ে ঝাঁপ দেয়। এবার মহলের মধ্যে রিয়া আর রাজকুমার থাকে। রিয়া জোরে জোরে পালানোর চেষ্টা করতে থাকে। বাইরে ওঝা প্রস্তুতির সাথেই দাঁড়িয়েছিলেন। ওনার এক হাতে মন্ত্রপুত কিছু জিনিস থাকে আর অন্য হাতে একটা হাতুড়ি। রিয়া পালাতে পালাতে তারপর ওঝার পেছনে এসে দাঁড়ায়। রাজকুমারের আত্মা ওঝাকে দেখে ওখানেই দাঁড়িয়ে যায়। এখন আর তুই এখান থেকে বেরোতে পারবি না। আমি এই মন্ত্রপুত পেরেক মহলের চারপাশে পুঁতে দিয়েছি, শুধু এইটাই বাকি আছে। না। রাজকুমারের বেরোনোর আগেই ওঝা একটা পেরেক নিয়ে মাটিতে পুঁতে দেয়। এবার রাজকুমার আর মহলের বাইরে বেরোতে পারবে না। রাজকুমারের আত্মা তাই ভেতরেই চলে যায়। রিয়া দৌড়ে গিয়ে প্রণয়ের কাছে পৌঁছয় আর ওকে হাসপাতালে নিয়ে যায়। যখন প্রণয় চোখ খোলে তখনও অপারেশন ওয়ার্ডের বাইরেই বসেছিল। রিয়া তারপরে সামনে আসে। ওকে সজ্ঞানে দেখে ও ভীষণ খুশি হয়। রাজকুমারের আত্মা আবারও বন্দী হয়ে যায় রাজমহলে। কিন্তু আজ রাতে ওই মহল থেকে আওয়াজ আসে, আমার রাজকুমারী, আমি তোমার রাজকুমার, আমি তোমাকে নিতে আবার আসব। সময়টা সকালবেলা ছিল। ছোটেলাল পুকুরের দিক থেকে দৌড়ে আসছিল। ছোটেলাল হরিয়ার বাড়ির কাছে এসে চিৎকার করে বলল, আরে ও হরিয়া, কোথায় মরে গেলি? পুকুরে একটা লাশ ভাসছে। এই কথাটা শুনেই হরিয়া তাড়াতাড়ি নিজের বাড়ি থেকে বের হয়ে বাইরে চলে এলো। কি বলছো ভাই? আরে ওটা কোনো লাশ ফাঁস নয়, যাও গিয়ে একটু ভালো করে দেখো। হরিয়ার স্ত্রী বাড়ির ভেতর থেকে সব কিছু শুনছিল। আরে হরিয়া, ওটা লাশই। ওটা তো দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। যদি বিশ্বাস না হয় তাহলে নিজেই গিয়ে একবার দেখে নে। ঠিক আছে, চলো। হরিয়ার ছোটেলাল পুকুরের কাছে এসে উপস্থিত হলো। তখন ওখানে অন্য গ্রামবাসীরাও এসে উপস্থিত হয়েছে। সবাই দেখল যে পুকুরে লাশের চিহ্ন মাত্র নেই। ওখানে গ্রামের প্রধানও ছিল। প্রধান ছোটেলালকে ডেকে তার কানে কানে বলল, তোর অবশ্যই কোনো ভুল হয়েছে ছোটেলাল, ওখানে কোনো লাশ নেই। মনে হচ্ছে তোর মাথা থেকে ওই ঘটনাটা এখনো বের হয়নি। ওই ঘটনাটা ভুলে যা। ছোটেলাল প্রধানের কথায় সম্মতি জানালো। প্রধান এই কথাটা বলতে না বলতেই গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেল আর সঙ্গে সঙ্গেই তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল। আরে ছোটেলাল তো ঠিক কথাই বলছিল। ওই দেখো, পুকুরের পাশে ওই গাছটার কাছে তো একটা মহিলার মৃতদেহ রয়েছে। যেই ওই লোকটার কথা প্রধান শুনল, প্রধান তখনই চিৎকার করে বলল, কোথায় দেখলি? আরে ওই দেখো, জলের স্রোতে ওই গাছে এসে আটকে গেছে। যেই প্রধান পুকুরের পাড়ে গাছটার দিকে তাকালো, তখনই ও দেখল সেখানে একটা মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। কিন্তু হঠাৎই ওই লাশের মুখ বদলাতে শুরু করলো। প্রধান যেন কেঁপে উঠল আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সমস্ত গ্রামবাসীদের চোখে আতঙ্কের ছায়া নেমে এলো। কারণ যেই ওই লাশের দিকে তাকাচ্ছিল, সেই ওই লাশের মধ্যে নিজের আত্মীয়ের মুখ যেন দেখতে পাচ্ছিল। প্রধান আর সকল গ্রামবাসী ভয় পেয়ে ওখান থেকে চলে গেল। তখন প্রায় মাঝরাত। ছোটেলাল শুয়ে শুয়ে ওই লাশের কথাই ভাবছিল। হঠাৎই তখন ওর মাথার ওপর জলের ফোঁটা পড়তে শুরু করল। হঠাৎই ওর নাকে ভেসে এলো কোনো মৃতদেহের পচা গন্ধ। যেই ও ছাদের দিকে তাকালো, ও দেখতে পেল ঘরের ভিতরের ছাদে একজন মহিলা টিকটিকির মতো ঝুলে আছে। তারপরই ছোটেলালের চিৎকারে রাত্রি খান খান হয়ে গেল। পরের দিন সকালে ছোটেলালের লাশ পুকুরে ভাসতে দেখা গেল। সকল গ্রামবাসী ভয়ে ভয়ে ছোটেলালের লাশ দেখছিল। ছোটেলালের স্ত্রী গুঞ্জা কাঁদতে কাঁদতে বলছিল, হায় হায়, আমি তো বিধবা হয়ে গেলাম। আমার বাচ্চাদের এবার কি হবে? কালই আমার বাচ্চাদেরকে নিয়ে ওকে জিজ্ঞেস করেই আমার বাপের বাড়ি গিয়েছিলাম। পুলিশ এসে পুকুর থেকে ছোটেলালের লাশ বের করেছিল। পুলিশ অফিসার গ্রামের প্রধানকে ডেকে বললেন, দেখুন, আমি খবর পেয়েছি গতকাল ছোটেলাল এই পুকুরে একটা লাশ দেখতে পেয়েছিল। হ্যাঁ স্যার,
আমরা সবাই দেখেছিলাম। তাহলে আপনারা পুলিশকে জানাননি কেন? আপনি তো এই গ্রামের প্রধান। কারণ ওই লাশটা বড় অদ্ভুত ছিল স্যার। যেই ওই লাশের দিকে তাকাচ্ছিল সেই লাশটার মধ্যে নিজের আত্মীয়ের মুখ দেখতে পাচ্ছিল। বাজে কথা বলবেন না। ছোটেলালের লাশ দেখে তো এমনটা মনে হচ্ছে যে একে অন্য কোথাও মারা হয়েছিল, আর মারার পরে একে এই পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। এর ঠেলে বেরিয়ে আসা চোখ দেখে তো মনে হচ্ছে যে মরবার আগে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর এবং অকল্পনীয় কোনো দৃশ্য দেখেছিল। সকল গ্রামবাসী ভয় পেয়ে নিজের বাড়ির দিকে চলে গেল। পরের দিন সকালে গ্রামের আরেকজন মানুষের মৃতদেহ ওই পুকুরে পাওয়া গেল, আর ওরও চোখ ঠেলে বাইরে বেরিয়ে আসছিল। ধীরে ধীরে এক এক করে প্রতিদিনই গ্রামের কোনো না কোনো ছেলের মৃতদেহ ওই পুকুরে পাওয়া যেতে লাগলো। পুরো গ্রাম আতঙ্কিত হয়ে পড়ল। গ্রামের প্রধান এইসব দেখে খুব ভয় পেয়ে গেছিল। হঠাৎই মাঝরাতে ওর ঘরের দরজায় কেউ টোকা দিল। প্রধান দরজা খুলে দিল। সামনে হারিয়া দাঁড়িয়েছিল। হারিয়া, এত রাতে এখানে কেন? আমার খুব ভয় করছিল প্রধান সাহেব, আমিও আমার পরিবারকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমি তো বুঝতেও পারছি না যে গ্রামের লোকদের হত্যা আসলে করছেটা কে, আর যাদের যাদের হত্যা করা হয়েছে তারা তো সবাই পুরুষ। হত্যা তো সেদিন থেকেই হচ্ছে প্রধান সাহেব, যেদিন থেকে আমার তো মনে হচ্ছে যে এসব ওই করছে। উল্টোপাল্টা বকিস না হারিয়া, আর একটা কথাও বলবি না তুই। গ্রামবাসীরা আগামীকাল একজন তান্ত্রিককেও ডেকেছে, সেই জন্য আজকে রাতটা আমি আপনার বাড়িতে থেকে যাই। ঠিক আছে, আমিও নিজের স্ত্রী আর বাচ্চাদেরকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছি। আমিও বাড়িতে একলাই আছি। হারিয়ার প্রধান খাটিয়ার ওপরে উঠোনেই শুয়ে পড়ল, কিন্তু ওদের চোখে ঘুম আসছিল না। হঠাৎই প্রধানের মাথায় ওপর থেকে জলের ফোঁটা পড়তে শুরু করল। প্রধান উঠে পড়ল আর হারিয়ার মুখের দিকে তাকিয়ে বলল, হারিয়া, এই জল কোথা থেকে পড়ছে? জলের ফোঁটা তো আমার মাথাতেও অনেকক্ষণ থেকে পড়ছে প্রধান সাহেব, কিন্তু আমি ভয়ের চোটে আপনাকে কিছু বলিনি। ঠিক তখনই ওদের নাকে একটা দুর্গন্ধ ভেসে এলো। দুজনের দৃষ্টি সামনে দেওয়ালের দিকে গিয়ে আটকে গেল। ওদের সামনে একটা বিভৎস চেহারার মহিলা দাঁড়িয়েছিল। ওই মহিলার শরীরটা পচে গিয়েছিল, আর তার শরীর থেকে জলের ফোঁটা ঝরে পড়ছিল। মনে হচ্ছিল যেন এইমাত্র পুকুর থেকে উঠে এসেছে। ওর চোখ আগুনের মতো জ্বলছিল। প্রধান আর হারিয়া এসব দেখে বিশ্বাস করতে পারছিল না। তুমি এসব কি করে হতে পারে? তখনই ওই মহিলা বিভৎসভাবে হাসতে শুরু করলো। আর ওর মুন্ডুটা ওর শরীর থেকে আলাদা করে দিল। এটা দেখে হারিয়া চিৎকার করে উঠল। হঠাৎই ওই মহিলা হারিয়ার সাথেও একই কাজ করল যেটা ও প্রধানের সাথে করেছিল। দুজনের মুন্ডু কাটা লাশ পরের দিন পুকুরে পাওয়া গেল। প্রধান আর হারিয়ার দেহ পুকুরে ভাসছিল, আর ওদের মুন্ডু দুটো গাছের ওপর ঝুলছিল। হারিয়ার প্রধানের লাশ দেখে সকল গ্রামবাসী যেন কেঁপে উঠল। তখনই গ্রামে ওই তান্ত্রিক এলো। একজন গ্রামবাসী তান্ত্রিককে বলল, সাধু মহারাজ, আমাদের গ্রামবাসীদের মৃতদেহ ওই পুকুরে পাওয়া যাচ্ছে, আর আজকে তো আমাদের গ্রামের প্রধানই মারা গেলেন। তোমরা চিন্তা করো না, আমি দেখছি। তান্ত্রিক নিজের চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল। হঠাৎই গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেল। হঠাৎই সাধু নিজের ঝোলা থেকে লাল রঙের সিঁদুর বের করে ওই পুকুরের জলে ফেলে দিল। যেই সিঁদুর জলের মধ্যে পড়ল, তখনই জলের মধ্যে থেকে এক বিভৎস চেহারার মহিলা বেরিয়ে এসে সামনে এসে দাঁড়ালো। ভয়ের চোটে সকল গ্রামবাসী যেন একদম কেঁপে উঠল। বল, তুই কে? তোর কি নাম? বঞ্জারান। তুই এই গ্রামবাসীদের কেন মারছিস বল? চলে যা এখান থেকে। তোকে কেন বলবো? ভালোই ভালোই বলে দে যে এরা তোর কি ক্ষতি করেছিল। আমি একজন খুব ভালো মেয়ে ছিলাম, আর এই গ্রামেই থাকতাম। এই গ্রামের মুখিয়া অনেক স্বপ্ন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে, আর তারপর যখন আমি ওকে বিয়ে করার জন্য বলি, ওই অসভ্য লোকটা ওর সঙ্গী হরিয়াকে আর ছোটে লালের সাহায্যে এই পুকুরের মধ্যেই ডুবিয়ে মারে। তোর প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে চলে যা তুই। না, আমি যাব না যতক্ষণ না আমি এই গ্রামের সব পুরুষদের মেরে এই পুকুরেই ডুবিয়ে মারছি। আমি পুরুষদেরকে ঘেন্না করি।
তান্ত্রিকের চোখে এবার ক্রোধ দেখা গেল। উনি নিজের ঝোলা থেকে একটি পাত্র বার করলেন, আর মন্ত্র পড়ে যেই ওই পাত্রের ভেতরে উনি ফুঁ দিলেন, হঠাৎই ওই মেয়েটির আত্মা চিৎকার করে উঠল আর ধোঁয়া হয়ে পাত্রের ভেতরে ঢুকে গেল। সকল গ্রামবাসী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল।